প্রথমেই অলিম্পিকের খবর। অলিম্পিকে বিঘ্নেশ ফোগাট আমাদের রেসলার শুধু 100 গ্রামের জন্য গোল্ড মেডেল মিস করে গেলেন। তিনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন কারণ তিনি 100 গ্রাম ওভার ওয়েট ছিলেন। আচ্ছা, ঠিক আছে। তারপর উনি অলিম্পিক কমিটির কাছে একটা এপিল করলেন, কিন্তু ওনার এই এপিলটাকে শোনা হলো না, ওনাকে ডিসকোয়ালিফাই করা হলো। তারপর তিনি একটা সেকেন্ড এপিল করলেন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সেকেন্ড এপিলে তিনি বললেন যে যদিও আমাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, আমাকে সেমিফাইনালসে ডিসকোয়ালিফাই করা হয়েছে, তাহলে সেমিফাইনালসের আমাকে একটা জয়েন্ট সিলভার মেডেল দেওয়া হোক। এই এপিলটা ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপ্রিম কোর্টের লয়ার হরিশ সালভে অলিম্পিক কমিটির সামনে প্রেজেন্ট করলেন। এখন 13 তারিখ এটার রেজাল্ট আসবে, দেখা যাক উনি জয়েন্ট সিলভার মেডেল কি অলিম্পিক কমিটি ওনাকে দেয় না দেয় না। অলিম্পিক থেকে আরও ভালো খবর হলো আমান শেরাওয়াত উনি একটা ব্রোঞ্জ মেডেল জিতেছেন, আর আমাদের হকি টিম একটা ব্রোঞ্জ মেডেল জিতেছে। আর আমাদের সবার ফেভারিট নীরজ চোপড়া এবার অলিম্পিক্সে সিলভার মেডেল পেয়েছেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যিনি ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছেন জ্যাভলিন থ্রোতে, তার নাম হলো নদীম, আরশাদ নদীম গোল্ড মেডেল পেয়েছেন। আর উনি একজন পাকিস্তানের অ্যাথলিট। ওনার অনেক স্ট্রাগলের গল্প আছে। ওনার কাছে জ্যাভলিন কেনার মতো টাকা ছিল না, উনি অলিম্পিক্সে আসার জন্য ওনার কাছে টিকিটসের ফেয়ার ছিল না, উনি চাঁদা তুলে অলিম্পিক্সে খেলতে এসেছেন, কিন্তু তারপরেও উনি এত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। আমাদের অ্যাথলিটসদের অবস্থা পাকিস্তানের মতো এত খারাপ না, কিন্তু তবুও অ্যাথলেটিক্সের কন্ডিশন ইন্ডিয়াতে এত ভালো না। শুধু একটা খেলাকে আমরা ইম্পর্টেন্স দিই। তাহলে আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে কিভাবে স্পোর্টস ইমপ্রুভ করা যায়, কমেন্টে জানাবেন। কলকাতার থেকে যেটা ভীষণ খারাপ খবর আসলো সেটা হলো আরজি কর মেডিকেল কলেজে একজন মেডিকেল ডক্টরের মার্ডার হয়েছে আর রেপ হয়েছে। তার বডি কনফারেন্স হলে পাওয়া গেছে। পুলিশ অ্যাকশনে এসে যে এই কাণ্ডটা করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই ঘটনার মধ্যে সবচেয়ে ডিস্টার্বিং জিনিস হলো যে এই ঘটনা যে ঘটিয়েছে তিনি একজন সিভিল ভলান্টিয়ার ছিলেন, মানে তিনি সিকিউরিটি বা পুলিশের কাজ করতেন আরজি কর মেডিকেল কলেজে। পুলিশ যারা পাবলিকের সুরক্ষার দায়িত্বে থাকে তারা এরকম ঘটনায় ইনভলভ হওয়া খুবই একটা ডেঞ্জারাস একটা ব্যাপার। আপনার কি মনে হয় পুলিশ বা এরকম সিভিল ভলান্টিয়ার্স রিক্রুটমেন্টের আগে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করা উচিত কিনা না? তারপরের খবর হলো বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনা এখন তার দেশ ছেড়ে ইন্ডিয়াতে এসে আশ্রয় নিয়েছেন। আর আশ্রয় নেওয়ার 3 দিন পরেই তিনি একটা স্টেটমেন্ট দিলেন ইউএস এর এগেনস্টে। উনি বললেন যে ইউএস তার রেজিগনেশনের পেছনে বা তার দেশের তক্তা পলট করার পেছনে বিশাল বড় একটা হাত আছে। ইউএস চাইছিল যে একটা আইল্যান্ড আছে সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেটা যেন শেখ হাসিনা ইউএসকে দিয়ে দেয় নেভাল বেস বা মিলিটারি বেস বানানোর জন্য। উনি সেটাতে রাজি হননি, তাই তাকে দেশে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে বের করা হয়েছে। আর উনি এটাও বলেছেন যে তিনি হয়তো রিজাইন করতেন না, কিন্তু এত লোক মারা গেছে এই প্রোটেস্টে, এই সব মৃত্যু বন্ধ করার জন্যই উনি রিজাইন করেছেন। আপনার কি মনে হয় এই বাংলাদেশের ঘটনার পেছনে ইউএস এর কোনো হাত থাকে? কমেন্ট করে জানাবেন। নেক্সট খবর হলো পার্লামেন্ট থেকে গভর্নমেন্ট একটা নতুন বিল নিয়ে আসছে, সেটা হলো দ্য ওয়াকাফ বিল। এখন ওয়াকাফ বিলটা হিন্দুদের যেরকম দেবোত্তর সম্পত্তি হয় সেরকম মুসলিমদেরও ওয়াকাফ হয়। মানে ওয়াকাফ হলো একটা বোর্ড থাকে, দেশে 30টার মতো ওয়াকাফ বোর্ড আছে, আর তারা অনেক ল্যান্ড কন্ট্রোল করে। দেশের সবচেয়ে বড় জমির মালিক হলো রেলওয়েজ, তারপর হলো ইন্ডিয়ান আর্মি, আর 3 নম্বরে আছে ওয়াকাফ। মানে যে কোনো জমিকে যদি ভগবানের নামে উৎসর্গ করে দেওয়া হয় তখন সেটা ওয়াকাফ হয়ে যায়। তখন এই ওয়াকাফ বোর্ডে এত যে ল্যান্ড কন্ট্রোল করছে, আর এই ল্যান্ডে অনেক ডিসপিউটস আছে, আর অনেক রেগুলেশন ঠিকমতো মেনটেন হচ্ছে না। তো সেটাকে চেঞ্জ করার জন্য গভর্নমেন্ট ওয়াকাফ বিল এনেছে। এটা এখন বিল হয়নি, ড্রাফট স্টেজে আছে। এখন এটা লোকসভা পাস হতে হবে, রাজ্যসভাও পাস হতে হবে, তারপরে এটা বিল হবে। তো আপনার কি মনে হয় যে ওয়াকাফ বিলটা পাস করা এখন অ্যাট দ্য মোমেন্ট কি জরুরি ছিল না ছিল না? আজকের মতো এই খবরগুলোই ছিল হাইলাইট। আপনার যদি এই হাইলাইটটা ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান, তাহলে এরকম আরও ভিডিওস আমি নিয়ে